প্রিয় এসএসসি 26 আসসালামু আলাইকুম। আশা করি সবাই অসাধারণ আছো। আর ইসলাম শিক্ষা পরীক্ষাটিও তোমাদের চমৎকার হয়েছে। এখন আমাদের ফিজিক্স পরীক্ষাটি ভালো হতেই হবে। দেখো আমাদের গ্রুপ পরীক্ষা শুরু হচ্ছে ফিজিক্স দিয়ে। তো ফিজিক্সের আজকে আমরা নিয়ে আসছি সিকিউ সাজেশন। আমাদের এই সাজেশনে আমরা একেবারে টাইপ ভিত্তিক সাজেশন রাখছি, অর্থাৎ এর বাইরে আশা করি আমাদের জীবনে কিছু আসবে না। দেখো আমরা কথা না বাড়িয়ে সাজেশনে চলে যাই। আমাদের প্রথম আমরা রাখছি গতি। আমরা যদি একটু ইন্ডিভিজুয়ালি আলোচনা করি টাইপ ভিত্তিক, এই গতির ভিতরে আমার কি আছে? ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব মেইন টপিক। এরপর হচ্ছে আমার পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, এই দুইটা টপিক, আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব একটা টপিক। এই তিনটা টপিক থেকে আমাদের কোশ্চেন হয়। এরপরে আমাদের কোশ্চেনগুলো গতিতে থাকতে পারে কয় ভাবে? তিন ভাবে। হয় আমার থাকবে বাংলা কথা দিয়া, অথবা থাকবে চিত্র দিয়া, অথবা থাকবে ছক দিয়া। এই তিন প্যাটার্নের বাইরে আসলে ফিজিক্স কোশ্চেন হওয়ার সুযোগ নাই। সিকিউতে আপনার ভালো করতে হলে সবার আগে আপনার এই বইতে যতগুলো সূত্র আছে আগে সকল সূত্রগুলো মুখস্থ করবেন। এরপরে আমাদের পড়াশোনা। দেখেন প্রথমে আমাদের একটা ম্যাথ দিছি, আমরা বোর্ড কোশ্চেন। আমরা বোর্ড কোশ্চেন আসলে সলভ করি এই জন্য যে ম্যাথের প্যাটার্ন বোঝার জন্য। তাহলে দেখেন আমরা যদি এই ম্যাথগুলো দেখি সেক্ষেত্রে আমাদের এরকমই দাঁড়ায় যে সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল। তার মানে আলটিমেট আমরা কি চাইছি? অতিক্রান্ত দূরত্ব। এই অতিক্রান্ত দূরত্ব মানে সমবেগে থাকতে পারে। যদি ত্বরণ না থাকে তাহলে সমবেগ, আর ত্বরণ না থাকলে তাহলে এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর সমবেগে থাকলে এ সমান ভিটি। এরপরে আরেকটা কাহিনী আছে তম সেকেন্ড। তো তম সেকেন্ড ধরেন বলছে 10তম সেকেন্ড, তাহলে কি করবেন? আগে 9তম সেকেন্ডের দূরত্ব বের করবেন, 10তম সেকেন্ডের দূরত্ব বের করবেন, এরপরে কি দিবেন? বিয়োগ দিবেন। এরপরে দেখেন সীমা ও রিমার মামা বাড়ি একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা। তো এইগুলাও কি আমার অতিক্রান্ত দূরত্ব রিলেটেড ম্যাথ। দেখেন এই ম্যাথগুলো একটা বোর্ড কোশ্চেন, বোর্ডে কিন্তু আসছিল। সো এইটা গেল আমার কি অতিক্রান্ত রিলেটেড যে একটা কাহিনী এরকম। তারপর 2 নম্বরে দেখেন পি আর কিউ দুইটা নৌকা, ওদের কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে। তারপর হচ্ছে আমার ক নম্বরে বলছে কি ত্বরণ কাকে বলে। ওকে, খ নম্বরে একটা কোশ্চেন দিছি। গ নম্বরে বলছে কি যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা এই ধরেন একটা নৌকা, নদী, একটা নৌকা একটা নৌকা, একটা নৌকা এই জায়গায় গেছে ধরেন, আর একটা নৌকা এই জায়গায় গেছে। তো একটা নৌকা কি সামনে আর একটা কি পিছনে, এই যে একটা ডিস্টেন্স, এই মানটা কি আসলে চাইছে দুইটা 4 সেকেন্ড পর মধ্যবর্তী দূরত্ব, এরকম একটা ব্যাপার। তো আলটিমেট এইটাও কি আমার একটা অতিক্রান্ত দূরত্ব। সো মধ্যবর্তী দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব। এরপর কি বলছে দেখেন তো, পি ও কিউ নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে। তো এই নদীর প্রস্থ বলতে আমরা কি বুঝাই? সেম এই অতিক্রান্ত দূরত্বই যে এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম ম্যাথ। সো আশা করি বুঝতে পারছেন এই অতিক্রান্ত দূরত্ব ম্যাথ এই গতি অধ্যায়ের আমার সারা জীবনেই কি ইম্পর্টেন্ট। তারপরে দেখেন একটা ম্যাথ হচ্ছে এত বেগে একটি খাড়া একটা বলটা আমরা কি করছি? উপরের দিকে নিক্ষেপ করছি। তো একটা বলটা উপর দিকে নিক্ষেপ করলে ঘটনা কি ঘটে? এইবারে দেখেন আবার বলি, এই যে আমার নিক্ষিপ্ত বস্তু আছে, এই নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ এইবারের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, মাথায় রাখেন। এই ম্যাথটাই যে আসবে এরকম কোনো নিয়ম নাই, কিন্তু যে এই যে নিক্ষিপ্ত বস্তু যে আসবে এইটা আমি নিশ্চিতভাবে কি বলতে পারি। তো কথা হচ্ছে একটু খেয়াল করেন, আমার গ নম্বরে বলছে কি বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠছিল। তো সর্বোচ্চ উচ্চতা আমরা শর্টকাট সূত্র বা সিকিউতে ইউজ করতে পারেন, এইচ ম্যাক্স সমান ইউ স্কয়ার বাই 2g। এরপর নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে বা হচ্ছে ক্যাচ ধরা সম্ভব কিনা। দেখেন একটা বল উপরে নিক্ষেপ করছি, উপরে উঠছে নামছে, এই যে সময় এটা কি কাল? বিচরণ কাল। একজন মানুষ ধরেন ওই দিকে আছে, ওই দিক থেকে দৌড়ে আসছে। কথা হচ্ছে বিচরণ কাল কত, আর দৌড়ে আসতে সময় লাগছে কত। এইভাবে আমরা কি ব্যাখ্যা দিই যে ক্যাচ ধরতে পারবে কি পারবে না। সো আমরা বুঝতে পারলাম কি নিক্ষিপ্ত বস্তু এইবার বা পড়ন্ত বস্তু, এই টপিকটা আমার এই পরীক্ষার জন্য 25 সালের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখেন আরো একটা ম্যাথ। সো এটা কি এত বেগে মাঝে মধ্যে বলবে যে একটি গাড়ির বেগ বা গাড়ির স্পিডোমিটারের বেগ। তো গাড়ির স্পিডোমিটারের বেগ কিন্তু থাকে কি আকারে? কিলোমিটার পার আওয়ার। কিন্তু বেগের একক এমএস ইনভার্স 1। পরে গুণ দেবেন কত দিয়ে? 1000 গুণ 3700 ভাগ। এরপরে ক্যালকুলেশন করলে কাজ করতে হবে। ব্রেক চাপায় আমরা সবাই জানি গাড়িতে ব্রেক চাপলে গাড়ি কি থাইমা যায়? 4 সেকেন্ডে থেমে গেল। আবার আরেকটা কাহিনী দিছে, এবারে বলছে যে প্রথম গাড়িটি এত মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদূরত্বে অতিক্রম করলে গাড়ির দৈর্ঘ্য নির্ণয় করো। চাইছে কার দৈর্ঘ্য? গাড়ির দৈর্ঘ্য। এইটাও কি আমার অতিক্রান্ত দূরত্বের কনসেপ্টে পড়ছে। হয়তো পরবর্তীতে আমার কি করা লাগছে? বিয়োগ করে গাড়ির দৈর্ঘ্য বের করা লাগছে। এরপরে দেখেন ঘ নম্বর কি বলছে? ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। আলটিমেট আমার ওই অতিক্রান্ত দূরত্বই কি চাইছে।
এরপরে দেখেন আমাদের আগেই বলছিলাম ম্যাথ থাকতে পারে বাংলা কথা দিয়া, ছক দিয়া। দেখেন ছকের ভিতরে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে। তাহলে এখানে বলছে কি গাড়িটির 6ষ্ঠ সেকেন্ডে, ধরেন আমি বলছি যে 6তম সেকেন্ড কথার কথা, তাহলে কি করবেন 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, এরপরে কি দিবেন, বিয়োগ দিবেন। এই যে 6 সেকেন্ড 5 সেকেন্ড, আগে দেখতে হবে যে এই ব্যাপারটা ত্বরণে আছে না মন্দনে আছে না সমবেগে আছে। সমবেগে থাকলে এর সমান ভিটি, আর ত্বরণ থাকলে সূত্র কি এর সমান ইউটি প্লাস হাফ এডি স্কয়ার, অথবা যদি সুষম ত্বরণে থাকে তাহলে সূত্র কি এর সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্র আমরা ইউজ করব। সো মোটামুটি এরকম। এবারে দেখেন আমার বলছি কি উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। আপনারা একেবারে ভালো মতো স্টার মার্ক দিয়ে যান। এই যে ত্বরণ সময় লেখচিত্র একটা আসবে, হয় আমার আসতে পারে ত্বরণ সময়, অথবা অথবা আমার আসতে পারে বেগ বনাম সময়, অথবা আমার আসতে পারে ধরেন আরো অনেক ছক আছে। ধরেন আসলো যে গতি শক্তি এবং ভরবেগের সম্পর্ক দিয়া, গতি শক্তি এবং বেগের সম্পর্ক দিয়া, এরকম গ্রাফ আসতেই পারে। তাহলে এখানে আসছে কি ত্বরণ সময়, আমি বলছি কি বেগ সময়, এরকম গ্রাফও আসতে পারে। দেখেন এই জায়গায় আমার একদম ইজিলি কার মান দিয়ে দিছে, বেগের মান। ধরেন মনে করেন এই জায়গায় মানটা দিছে ভরবেগের মান, কার মান, ভরবেগের মান। এবারে কথা হচ্ছে ধরেন একটা বস্তু দিছিল, বস্তুর ভর দিছে মনে করেন যে 3 কেজি, কয় কেজি, 3 কেজি। আমরা সবাই জানি এই যে ভরবেগের এগুলো যদি ভরবেগের মান হইতো, জাস্ট এই 3টা ভাগ দিলে কি পাইতাম, বেগ পাইতাম। সো এই জায়গায় আমি ডিরেক্টলি কি বেগ দেওয়া আছে, না দেওয়া থাকলে ক্যালকুলেশন করে বের করা লাগতো। সো এই হচ্ছে মোটামুটি আমার কাহিনী, আশা করি বুঝছেন। তারপরে দেখেন এইবারে দেখেন দুইভাবে বলছিলাম, বাংলা কথা দিয়া গেছে, এর পরের কাহিনী কি ছক দিয়ে গেছে, এরপরে চিত্র দিয়া। আমরা চিত্র দিকে তাকালে এখানে দুইটা চিত্র, এই হচ্ছে ধরেন আমার কথার কথা একটা কাহিনী, একটু কেমন আছে ত্বরণে, একটু সমবেগে, আর এই পুরোটাই কি ত্বরণে। এবার আমার এই ম্যাথে কি বলছে, দুইটা ম্যাথই সেম, যে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব। দেখেন এইরকম কোন বোর্ড পাবেন না যে অতিক্রান্ত দূরত্ব কি আসবে না, এই অতিক্রান্ত দূরত্ব মাস্ট আসবে। এরপরে আমার গ নম্বরে বলছে কি 7তম সেকেন্ড, আগেই বলছিলাম তম সেকেন্ড। তো তম সেকেন্ড ব্যাপারটা কি, ওই 6 সেকেন্ড আর 7 সেকেন্ড। তম সেকেন্ডের একটা সূত্র আছে, আমার এখানে বলছে কি দেখেন তো, এবিসি মোটরসাইকেলের এবিসি আগে খুঁজতে হবে 7 সেকেন্ড কেমন আছে, 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত আছে কেমনে ত্বরণে। সেহেতু আমাদের শর্টকাট আছে এ সমান ইউ প্লাস হাফ এ টু টি তম মাইনাস 1, এরকম সূত্রটা আমি ইউজ করলেও কি একবার ডিরেক্ট পাইতে পারি। কিন্তু কথা হচ্ছে দেখেন আমাদের ফিজিক্স খাতা দেখবো কারা, স্কুল কলেজের টিচাররা। এই সূত্রের বিন্দু পরিমাণ ভুল নাই, কিন্তু স্যাররা চাইলে কি করতে পারে, কাটতে দিতে পারে। আপনারা রিস্ক ফ্রি থাকার জন্য কি করবেন, একটু বিয়োগ দিয়ে ম্যাথটা করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন তো গতি, আমি যদি গতির যত সাজেশন আছে এইগুলার আমরা একটু সামারাইজ করি, সেক্ষেত্রে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে প্রথমে ত্বরণ রিলেটেড ম্যাথ, এরপরে পাই কি অতিক্রান্ত দূরত্ব, তো ত্বরণে থাকতে পারে সমবেগে থাকতে পারে। এরপর আমরা পাইছি কি পড়ন্ত বস্তুর ম্যাথ, এরপরে কি নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ। সো এই যে গতির মধ্যে পড়ন্ত নিক্ষিপ্ত আছে, এইগুলো আবার কি আমার অধ্যায় 4-এ কি আবার কানেক্টেড, এই 2-এর সাথে 4 মিলানো। তো মোটামুটি আমার কি এই ধরনের ম্যাথই কি ঘুরে ফিরে থাকতে পারে। সো এরপরে যদি আপনাদের কারো আমাদের সাজেশন রিলেটেড কোনো প্রবলেম হয়, এই নম্বরে আমাদের টেক্সট করবেন, অথবা আমাদের যে ভিডিওটা আপলোড হবে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো এরপর দেখেন আরেকটা কথা হচ্ছে, আমরা প্রথম অধ্যায় একটু পরে দেখব বল। এই গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি 3টা অধ্যায় কি আমার অলমোস্ট সেম। তো এইখানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেম কথা প্রথম বলছিলাম, হয় আমার থাকতে পারে বাংলা কথা দিয়ে ম্যাথ, অথবা চিত্র দিয়া, অথবা গ্রাফ দিয়া, এরকম কাহিনী। তো 8 গ্রাম ও 2 গ্রাম ভরে দুটি মার্বেল পাথর যথাক্রমে এত বেগে মুখোমুখি সংঘর্ষ হয়। সো এই জায়গায় একটা মার্বেল পাথর, এই জায়গায় একটা মার্বেল পাথর, ও গেছে এইদিকে, ও গেছে এইদিকে। জাস্ট দেখেন এই দিকের অর্থ হইছে ওর যে বেগ, একটা বেগটা মাইনাস, আমি মাইনাস ওরা ধরতে পারি, ওরা ধরতে পারি। তো 20-25। এবারে বলছি কি মিলিত বেগের মান কত। কথা হচ্ছে আমাদের এই বলের মধ্যে যতগুলা টপিক আছে, দেখেন আমি বলতে পারি একেবারে 100% কমন যে আপনাদের কোনো না কোনো বোর্ডে এই মিলিত বেগের মান আসবে। এরপরে বলছে কি ঘটনাটি কি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে যেই কথা, যদি সংঘর্ষের আগে শক্তি এবং পরে শক্তি যদি সমান হয়, তাহলে এটা কি সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। আর এই স্থিতিস্থাপক সংঘর্ষ যেই কথা, শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি একই কথা। সো এই ম্যাথটা দুইটা ম্যাথে গ ঘ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের যতগুলা বোর্ড আছে কোনো না কোনো বোর্ডে মাস্ট আসবে। তারপরে দেখেন আমরা একটু আগাই, এর পরের ম্যাথটা কি হচ্ছে 10 কেজি এবং 5 কেজি ভরে দুটি বস্তু পরস্পরের দিকে এত বেগে আসছে। তো যাত্রা শুরুর মধ্যে 1 কিলোমিটার। সো এই জায়গায় একটা বস্তু, সরি আমার
এই জায়গায় একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু আছে, ওদের মধ্যবর্তী দূরত্ব কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কি 1000 মিটার। ও গেছে এইদিকে, ও আসছে এইদিকে, এরকমই বস্তু পরস্পরের দিকে। আপনারে পরস্পরের দিক অথবা এ অথবা কি মুখোমুখি এরকম ভাষা বললেই বুঝতে হবে যে দিক এই দিক। আর তীর চিহ্ন এরকম মানে কি প্রথমে দুইটার মধ্যে যে কোনো একটা ব্যক্তি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। এবারে বলছে কি দেখেন তো, বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এই যখনই বলে স্থিতিস্থাপক সংঘর্ষ, আমার দুইটা স্পেশাল সূত্র হয়, V1 সমান আর V2 সমান। V1 সমান কি M1 প্লাস M2, উপরে কি হবে M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M2 U2। এইভাবে আমি যখন আমার বলে দিবে কোশ্চেনে সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ, তখন এই V1 এর সূত্র ইউজ করব। সো আমার বলছে কি সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে? তাহলে বস্তু দুইটা, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু। তো সংঘর্ষের পর পরের ভরবেগটা কি? P সমান কি M1 V1 আর P2 দুই নম্বর বস্তুর ক্ষেত্রে কি হবে M2 V2। দেখেন আমার যে কোনো মূল্যে V1 এর মান লাগবে আর কি V2 এর মান লাগবে। ক্যালকুলেশন করবেন, ম্যাথ শেষ। গ নম্বরে বলছে কি কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। এই যে আপনার গতির কাহিনী ঢুকে দিচ্ছে, কতক্ষণ পর, ক্ষণ মানে কি সময়, টি এর মান বের করবেন। সো দেখেন আমরা একদম বলতে পারতাছি যে আমার এই ম্যাথটাও কি আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন একদম বাছাই করা ম্যাথ, আপনাদের যেই ম্যাথগুলাই দিছি প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট। তারপরে দেখেন আবার সেই চিত্র, ও গেছে এইদিকে, ও আসছে কি এইদিকে, কোনো ওদের দিক কি পরস্পরের দিক না। ও ও আমার কি আছে মানে 5 আছে, মানে 5 প্লাস হবে না মাইনাস হবে না। আমার দেখেন গ নম্বর আবার বলছে মিলিত বেগ কত, সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। স্থিতিস্থাপক কথার অর্থ হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের আগে শক্তি। ভরবেগও সমান হবে আগে পরে, শক্তিও কি সমান হবে আগে পরে। তাইলে কি এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখেন আরেকটা কোশ্চেন হচ্ছে ঘর্ষণ রিলেটেড। এক ব্যক্তি একটা নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের বস্তুকে এত মিটার দূরে একটি বাক্সে ফেলবো। তাহলে বাক্সে ফেললে একটা বস্তুটা ধাক্কা দিলে আর বেগ বাড়ানো কমে বাড়ে, এখানে ত্বরণ সৃষ্টি হয়। এরপরে রাস্তা দিয়ে যখন যায় পথের ঘর্ষণ থাকে, এখানে ঘর্ষণ আছে কত 3 নিউটন। এবারে বলছে যে বস্তুর উপর পথের ঘর্ষণ সহগ। তো ঘর্ষণ সহগ মানে কি, এটা হলো মিউ এর মান চাইছে মিউ। আমরা সবাই জানি কি এফ অফ কে সমান মিউ ডাব্লিউ। এইখানে ডাব্লিউ মানে এমজি, তো মিউ এফ অফ কে ডাব্লিউ তে ভাগ দিব। এরপরে বলছে কি ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না বিশ্লেষণ করো। এই ব্যক্তির উদ্দেশ্য সফল হওয়া মানে কি, যদি ও এই 584 মিটার দূরে ফালাইতে পারে তাহলে বস্তুটা কি বাক্সে পড়বে, আর নাহলে পড়বে না। বাক্সে পড়ছে মানে উদ্দেশ্য সফল হয়েছে, হয় না মানে পড়ে নাই মানে কি উদ্দেশ্য সফল হয় নাই। এই জন্য আমার কি বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। এখন কথা হচ্ছে সব সময় তো অতিক্রান্ত দূরত্ব কি সেম থাকবে না। সো এইখানে ব্যাপারটা কি ঘর্ষণ থেকে কি বাদ দিতে হবে। আমরা সবাই জানি একটা সূত্র আছে আমাদের, কার্যকর বল সমান কি প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। আমার এই প্রযুক্ত বল থেকে আমার এই ঘর্ষণ বল কি দিতে হবে, বাদ দিতে হবে। সো মোটামুটি এই ম্যাথটা আমরা বলতে পারি একদম মোটা অক্ষরে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখেন কোনো না কোনো বোর্ডে এরকম একটা ম্যাথ কি আসবে। এরপরে দেখেন টেবিলে রাখা কত গ্রাম ভরের একটা বস্তু, 500 গ্রাম ভরের বস্তু, আবিজাবি হ্যান ত্যান বলছে। গ নম্বরে বলছে কি উদ্দীপকের ঘটনায় গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। আচ্ছা বলতেই পারে। ঘ নম্বরে বলছে কি যে প্রদত্ত তথ্যের আলোকে কোন স্থানে বইটির ওজন বেশি হবে। আমরা সবাই জানি ওজন ডাব্লিউ সমান কি এমজি। এই জায়গায়ও কি ডাব্লিউ সমান কি এমজি। এখানে স্থান দুইটা, একটা এক্স স্থান আর একটা কি ওয়াই স্থান। তাহলে এই ভর বস্তুর ভর কি সেম, কিন্তু জি এর মান কি হয় পাল্টায়। অভিকর্ষ ত্বরণ এক এক জায়গায় কি এক এক রকম। আবার আপনার এই ম্যাথের সাথে আবার সপ্তম অধ্যায়ে একটা সূত্র আছে টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। ওইখান থেকে কানেকশন দিয়েও জির মান বের করা লাগতে পারে, কিন্তু এই জায়গায় আমার জির মানটা অন্যভাবে বের করতে হবে, যে উচ্চতায় আর কি গভীরতায়। এই জায়গায় জি অফ এক্স এটা হলো পৃথিবীর, মানে আমার এক্স এরটা দেওয়া আছে, জাস্ট আরেকটা কি বের করব, কিভাবে বের করব, তুলনা দিয়ে বের করব। আমরা সবাই জানি অভিকর্ষ ত্বরণের সূত্র কি জি সমান জিএম বাই আর স্কোয়ার। এরকম দুইটা সূত্রে ক্যালকুলেশন করে ম্যাথ করব। তাহলে মোটামুটি আমরা বলতেই পারতাছি যে বলের মধ্যে কি এই সূত্র দিয়ে ম্যাথগুলোও কি ইম্পর্টেন্ট। যদি আমার একটা নির্দিষ্ট উচ্চতা যায় তাহলে কি হয় জি সমান জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার। কিন্তু গভীরতায় গেলে কেউ এটা বললেন না যে জিএম বাই আর মাইনাস এইচ। যদি কেউ এরকম লেখেন যে গভীরতার ক্ষেত্রে জিএম বাই আর মাইনাস এইচ, তাহলে ব্যাপারটা কি কাটা, তাহলে কি ব্যাপারটা কাটা, এই সূত্রটা ভুল। সো এরপরে দেখেন আমাদের বল, তাহলে আমরা বল দিয়ে যদি শর্টেজ করি তাহলে বলের ক্ষেত্রে আমরা কি পাই, একদম সিম্পল জিনিস। একটা পাই হচ্ছে কি সংঘর্ষের টপিক, যে সংঘর্ষের পরে ওদের কাহিনী কি হবে। এরপরে আপনাদের এই যে একটা ব্যাপার মিস্টেক হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমার কপি কল। দেখেন আপনাদের বলি ঢাকা বোর্ডে আপনাদের মাস্ট কি আসবে, কপি কলের ম্যাথ আসবে। এটা মনে হয় আমার আমাদের টাইপার
স্লাইডে হয়তো প্রবলি অ্যাড করতে পারে নাই, ভুলে গেছে মনে হয়, এরকমই হইতেছে, সরি আন্তরিকভাবে দুঃখিত, জাস্ট একটু বুঝাই দেই। তাহলে কপি কলের ব্যাপারটা কি, যারা ঢাকা বোর্ডে আছেন, ঢাকা বোর্ড, তো এই ঢাকা বোর্ডের জন্য কপি কল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করেন এখানে একটা কি আছে, টেবিল, টেবিলটা কই আছে, পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু থাকলে এই জায়গায় একটা পুলি আছে, ধরেন এই জায়গায় কি একটা পুলি আছে, এইখান থেকে এখানে পড়তেছে, এইখান থেকে এখানে কি পড়তেছে, এই জায়গায় একটা বস্তু আছে মানে কি অবশ্যই ওর ভর আছে। মনে করলাম ওর ভর হচ্ছে 1.5 কেজি, এইখানে আমি একটা ভর ঝুলাই দিছি, এইখানেও কি আমি একটা ভর ঝুলাই দিছি, এই জায়গায় যে ভরটা ঝুলাইছি ওর ভর মনে করেন কথার কথা 25 কেজি, এই জায়গায় যেই ভর ঝুলাইছি ওর ভর ধরেন কথার কথা 55 কেজি। একবার কমন সেন্স, আমরা কি বলতে পারি, এটা বাম সাইড, এটা কি ডান সাইড, বস্তুটা অবশ্যই কোন সাইডে পড়বে, বাম থেকে ডানে পড়বে। এই বস্তু যখন স্থির এখান থেকে এই দিকে যাবে, তারপর কি সৃষ্টি হবে, ত্বরণ। তার মানে অবশ্যই অবশ্যই আমার কোশ্চেনে বলতে হবে কি ত্বরণ, ত্বরণ নির্ণয় করো, বাম থেকে ডানে ত্বরণ কত, অথবা বলতে হবে কি বলের প্রভাব, অথবা আমার বলতে হবে কি বলের, অথবা বলতে হবে কি বলের প্রভাব। এইবার কথা হচ্ছে এখন যদি আমার কোনো ঘর্ষণ বল না দেয়, আবার ধরেন মিউ এর মান দিছে, মিউ, মিউ সমান 0.25, মিউ এর কোনো একক নাই, এরকম দিলে আমার কি করতে হবে, এখানে টোটাল বল যে এমজি, এমজি থেকে এই এমজি বাদ, প্রথমে বাদ ছিল দুইটা, কিন্তু যখন মিউ এর মান দিছে তখন আবার কি এফ অফ কে ঘর্ষণ বল বাদ। এই হচ্ছে কি আমার কপি কল। আবার বলতেছি ঢাকা বোর্ডের জন্য এসএসসি 26 আপনাদের জন্য কপি কলের ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু টেস্ট পেপারগুলো খুলবেন, দেখবেন অনেক ম্যাথ। তাহলে আমরা কি বলতে পারি, এই যে আমাদের বল অধ্যায়ে কয়টা টপিক আছে, কপি কল, এরপরে কি আছে সংঘর্ষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি কপি কল, এরপরে কি সংঘর্ষ রিলেটেড মিলিত বেগ অথবা শক্তির সংরক্ষণশীলতার নীতি। তারপরে দেখেন আমাদের কি আছে, ঘর্ষণ রিলেটেড ম্যাথ আছে, অভিকর্ষ ত্বরণের ম্যাথ আছে। এরপরে দেখেন আপনাদের চাইলে দিতেই পারে মহাকর্ষ বল এফ, তাহলে এফ সমান কি জি, তারপরে m1 m2 বাই ডি স্কোয়ার, এইরকম সূত্র দিয়ে আমার ইজিলি কি দিতে পারে, গ নম্বরে একটা ম্যাথ দিতে পারে। আবার বুঝেন আপনাদের গ নম্বরে যত সূত্র আছে সূত্র ইম্পর্টেন্ট, সূত্র দিয়ে ম্যাথ দিব। এই ম্যাথ কেমন দিতে পারে, মনে করেন কথার কথা এই জায়গায় একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু আছে, এইখানে বস্তু আছে মানে ওর ভর আছে, ওর ভর মনে করেন কথার কথা 3 কেজি, ওর ভর মনে করেন কথার কথা 6 কেজি, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ধরেন 2 মিটার। এরকম বলে বলছে যে মহাকর্ষ বল কত, m1 এর মান 3, m2 এর মান 6 আর ডি স্কয়ারের মান 2, আর এই যে জি আছে মহাকর্ষীয় ধ্রুবক ওর মান কত 6.67 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই হচ্ছে কি আমার ম্যাথ। সো এই যে টাইপের ম্যাথ যত সূত্র আছে বা হচ্ছে এই ব্যাপার স্যাপার আছে সুন্দর মতো একটু দেখবেন। এই হচ্ছে আমার কি ছিল বল। তারপরে এরপরে যদি আমরা দেখি কাজ ক্ষমতা ও শক্তি, দেখেন কাজ ক্ষমতা শক্তিতে এরকম অনেক টপিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা পড়ার জন্য আমার কি লাগে, গতিশক্তি বিভব শক্তি যত প্রকারের শক্তি আছে যত প্রকারের কাজ আছে এটা লাগে, আর কি লাগে ক্ষমতা লাগে। তাহলে কাজ ক্ষমতা এটা আমার অবশ্যই লাগে কার ক্ষেত্রে, কর্মদক্ষতার ক্ষেত্রে। তাহলে আমি মোটামুটি কাজ ক্ষমতা আর কর্মদক্ষতা তিনটা মিলাই একটা টপিক ধরলাম। আরেকটা টপিক আমার এখানে কি আছে, যে একটা বস্তু যখন উপর থেকে নিচে ছাইরা দেয় এই বিন্দুতে সম্পূর্ণ শক্তিটা বিভব, পড়তে থাকে গতি বিভব দুটাই, একেবারে ভূমিতে সম্পূর্ণ শক্তিটাই কি গতিশক্তি। সো এই হচ্ছে এই টাইপের ম্যাথ। সো কথা হচ্ছে আপনাদের যার বোর্ডে সংরক্ষণশীলতা নীতি আসছে আপনার বুঝতে হবে এই বছর আমার কি আসবে কর্মদক্ষতা, যার বোর্ডে কর্মদক্ষতা আসছে তার বুঝতে হবে আমার কি আসবে শক্তির সংরক্ষণশীলতার নীতি। এই হচ্ছে সাজেশন। দেখেন তো আমি দুইটা মোটর দিছি, এখানে বলছি কি প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি নির্ণয় করো, তাহলে আমরা কি চাইছি শক্তি নির্ণয় করতে বলছি। আর ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিন বেশি সুবিধাজনক, যেই ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি এইটা ব্যবহার করে কি আমার জন্য সুবিধাজনক বা লাভজনক, এইগুলা সব ডেটা দেওয়া আছে, জাস্ট কর্মদক্ষতা বের করবেন। এই ম্যাথটা কিসের ম্যাথ, কর্মদক্ষতার ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট। আবার দৃশ্যকল্প দুইটা, একটা দুইটা গ নম্বর কি বলছে, দৃশ্যকল্পে একে কত উচ্চতায় ক্রিকেট বলটির বিভব শক্তি গতিশক্তি সমান হবে। এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, একটা বস্তুটা যখন আমরা নিক্ষেপ করতে পারি উপর থেকে ছাড়তে পারি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি কি হবে সমান হবে। সো এটা দেখবেন, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ। দৃশ্যকল্প 2 এ মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ প্রথমে বের করবেন কি কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি, আর শক্তি মানে কি এমজিএইচ, আর ক্ষমতা মানে কি এমজিএইচ বাই টি, অর্থাৎ মানে শক্তিরে যদি আমি সময় দিয়া ভাগ দেয় তাহলে কি পাই ক্ষমতা পাই। দেখেন প্রত্যেকটা ডেটা দেওয়া আছে, ম্যাথটা করবেন। সো কোনো কিছু হেলায় ফেলায় ফালানো যাবে না। কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হইতে পারে, বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হইতে পারে, তারপরে এরকম উল্টো হইতে পারে গতিশক্তি বিভব শক্তির 6 গুণ,
তারপরে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, 1/3, 1/4, 1/5, 1/6, সো এইরকম ম্যাথ ডিটেলসে দিতে পারে। সো আপনারা দেখা যাবেন। এরপরে দেখেন একটা বস্তু 100 মিটার উপর থেকে ছাইরা দিছি 10 কেজি ভরের বস্তু, পি কিউ আর এস টি, আর একটা বিন্দু কি ও। এখানে পি কিউ যা, কিউ আর তা, আর এস যা, এস টি যা, প্রত্যেকটা বিন্দু দূরত্ব কি সমান। অর্থাৎ এখানে কয়টা পার্ট আছে, এখানে একটা পার্ট 2 3 4 5, অর্থাৎ প্রত্যেক পার্টে 20 মিটার করে দূরত্ব আছে। দেখেন উদ্দীপক লিখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। তো উপর থেকে ছাড়া দিলে নিচে পড়তে কত সময় লাগছে, চাইছে কার মান, সময়ের মান। যে কোনো মূল্যে কি বের করবেন, টি বের করবেন। দেওয়া আছে কি, লাগবে কি, এভাবে বের করবেন। আর এবং টি বিন্দু, এখানে শুধুমাত্র আর আর টি না, এখানে এই যে আমার পি বিন্দু সম্পূর্ণ শক্তি বিভব, কিউ বিন্দুতে গতি বিভব দুইটা আছে, আর বিন্দুতে গতি বিভব দুইটা, এস এ গতি বিভব দুইটা, এই জায়গায় গতি বিভব কি আমার দুইটা। আর এই যে ও বিন্দু আছে, ও বিন্দুতে সম্পূর্ণ শক্তিটাই কি আমার গতিশক্তি। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে এই জায়গায় বিভবের মান যা, এই জায়গায় সম্পূর্ণ গতির মান তা, এই জায়গায় গতি বিভব যোগ করলে তা, অর্থাৎ এই পি কিউ আর এস টি ও প্রত্যেকটা বিন্দুতে শক্তির মান সমান হবে। আর এই সমান হওয়া মানে কি, শক্তির সংরক্ষণশীলতা। আবার দেখেন আপনাদের ভেরি ভেরি স্টার দিয়ে দেই, কোনো না কোনো বোর্ডে এই যে ঘ নম্বর ম্যাথটা আছে, আসবেই আসবে আসবেই আসবে আসবেই আসবে, অনেক স্টার দিয়ে দিলাম। কোনো না কোনো বোর্ডে এই ম্যাথটা আপনি পাবেনই পাবেন, কিন্তু হয়তো কি হবে, মানগুলো হয়তো চেঞ্জ হবে, বাট এরকম ম্যাথ আসবে, এটা কি কনফার্ম। তারপর দেখেন একই সাথে একটা বস্তু উপর থেকে পড়তেছে আর নিচ থেকে কি নিক্ষেপ করছে, সেম কাহিনী দুইটা, পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু। এইবারে বলছে কি যে অর্ধ উচ্চতা এ বস্তুর বেগ নির্ণয় করো, তার মানে চাইছে কার মান, বেগের মান। আপনারা যেইভাবে পারেন বেগ, প্রথমে এই ভি এর মান চাইছে, এর পরেরটা কি চাইছে, এ বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ 4 গুণ 1/3 1/5, এরকম ম্যাথ। সো এইরকম ম্যাথ গুলাও কি আমাদের খুবই কি ইম্পর্টেন্ট। সো এই ম্যাথ গুলা কি ইজিলি পাওয়া যাবেন। সো তারপর দেখেন স্লাইডটা পাল্টাই, তাহলে আমরা যদি একটু কাজ ক্ষমতাটা কি করি, একটু আলাদা করি, তাহলে ঘটনা কি দাঁড়ায়। এইখানে টপিক গুলা কি আছে, প্রথমে আছে কি, মানে কর্মদক্ষতা, একদম টপিক ওয়াইজ কর্মদক্ষতা। এরপর আছে কি আমার শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতার নীতি। এই দুইটা টপিক কি আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে কি আর আমার অনেক টপিক আছে, ওইগুলা কি আপনারা একটু কম বেশি করে দেখবেন, কিন্তু আপনারা কিছুই কি বাদ দিবেন না। এরপরে দেখেন এই দুইটা টপিক আমার মেজর টপিক, মেজর, এইখান থেকে কোশ্চেন হবে। আর বাকি টপিক যা আছে একটু দেখবেন, বইতে আছে। এরপর হচ্ছে আপনারা কি যত সূত্র আছে সূত্রগুলা যেন না ভুলেন, এই সূত্র দিয়ে কিন্তু গ নম্বর ম্যাথ হবে, গ। এই গ নম্বরে দেখেন আমাদের প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এরকম কিছু ম্যাথের সাথে আমাদের পরিচয় করায়, যে সূত্রের সাথে কি আমাদের পরিচয় নাই। ধরেন আমাদের সপ্তম অধ্যায়ে একটা সূত্র আছে, যে সূত্রটা কি, বিটা সমান কি 10 লগ, আচ্ছা আপনাদের বলতেছে আই বাই নট, তো এখানে আছে আপনাদের আছে পি বাই পি নট, এরকম সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু আজ পর্যন্ত ম্যাথ আসে নাই, কিন্তু এইবারের পরীক্ষার জন্য কি এরকম ম্যাথ আসতে পারে। সো এরকম সূত্র মানে কি, আরো যা যা আছে, যত যে অধ্যায় যা আছে সব একটু পড়বেন। তারপরে দেখেন আর যদি আমাদের এই সাজেশনের ব্যাপারে বুঝতে বা আমাদের কথা বুঝতে কোনো অসুবিধা হয়, বা কোনো মানে ব্যাপারে জানার থাকে, এই নম্বরে অবশ্যই কি করবেন, একটা টেক্সট করবেন, জাস্ট একটা টেক্সট করবেন। তারপর দেখেন আমাদের নেক্সট অধ্যায় শব্দ তরঙ্গ, একটা লেজেন্ডারি অধ্যায়। এই অধ্যায়টাকে আপনার ভালো মতো করতেই হবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এবার দেখেন রাফিয়া, তাহলে আমি যদি আগেও সেম শব্দ তরঙ্গের একটু শর্ট আউট করি, তাহলে কি হয়, একটা প্রতিদ্বন্দ্বী টপিক আছে, প্রতিদ্বন্দ্বীর সূত্র কি, 2D সমান কি ভিটি। কিছু ম্যাথ আছে প্রতিদ্বন্দ্বী করে সামনে দৌড় দিতে পারে, পিছনে দৌড় দিতে পারে। ক্ষেত্র বিশেষ কি হয়, 2D প্লাস x সমান ভিটি অথবা 2D মাইনাস x সমান ভিটি। আর এই ম্যাথে আমরা যারা ভি বলি, ও আসলে ভি না, ও আসলে কি ভি টু। আর ভি টু সমান কি রুট ওভার টি টু বাই টি ওয়ান ইন্টু কি ভি ওয়ান। কথা হচ্ছে সারা জীবন কিন্তু আপনারা এই তাপমাত্রা বাড়লে বেগ বাড়ে এই কনসেপ্টে ম্যাথ করছেন। আমার কেন জানি মনে হইতেছে এবার ঘনত্ব দিব, যদি ঘনত্ব দিয়ে দেয় তাহলে কি হয়, ভি টু বাই ভি ওয়ান সমান রুট ওভার তাপমাত্রার ক্ষেত্রে কি হয় টি টু বাই টি ওয়ান, কিন্তু এইবারে কি হবে জানেন, রো ওয়ান বাই রো টু। অর্থাৎ এই জায়গা থেকে এই তিনটা ডেটার মান দেওয়া থাকবো, জাস্ট ভি টু চাইবো। সারা জীবন আমরা ম্যাথ করছি কি দিয়া, তাপমাত্রা। এবারে কি করবেন কি দিয়া, ঘনত্ব দিয়া। কোশ্চেন আগেই বলতেছি ক্রিয়েটিভ কোশ্চেন হইতে পারে। সো যখন ঘনত্ব দিয়ে দিব তখন ব্যাখ্যা দিবেন কি দিয়া, ঘনত্ব দিয়া। সো আমার কিন্তু ম্যাথটা এরকম না, আমার ম্যাথটা এই জায়গায় যে ম্যাথটা আছে এটা কি এইরকম। দেখেন গ নম্বরে চাইছে কি, তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো।
দেখেন কম্পাঙ্ক চাইতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য চাইতে পারে, এইরকম ছোট ছোট সূত্র, যত ছোট ছোট সূত্র আছে সবগুলো আমার পড়তে হবে, কিছু বাদ দেওয়া যাবে না। রাফিয়া যদি প্রতিফলকের দিকে একই বেগে দৌড়ে তাহলে শুনতে পাবে কি পাবে না। দেখেন প্রতিধ্বনি শোনার দুইটা শর্ত, একটা শর্ত হয়েছে ওর দ্রুত থাকতে হবে 16.5 মিটারের বেশি, আর সময়ের ক্ষেত্রে থাকতে হবে কি, এই সময় মাঝখানে গ্যাপ থাকতে হবে কত 0.1 সেকেন্ডের বেশি। এই টপিকের দেখেন আমার কিন্তু এই জায়গার যে টপিকটা আছে এই টপিকে সম্পূর্ণ প্রতিধ্বনি রিলেটেড যা আছে, প্রতিধ্বনি রিলেটেড যা আছে সবগুলা কভার দিছে। ওকে, তারপরে দেখেন আরেকটা ম্যাথ হচ্ছে আমরা সবাই জানি এই যে ভি সমান এফ ল্যামডা, এই ভি সমান এফ ল্যামডা ডিরেক্ট থাকে না, যত প্যাচ কার মধ্যে থাকে, ল্যামডার মধ্যে থাকে। দেখেন তো এখানে কয়টা ল্যামডা লোকে আছে, এটুকের মান ল্যামডা বাই টু, সো দ্যাটস মিন অর্ধেক অর্ধেক 1 ল্যামডা, 1.5 ল্যামডা, 2 ল্যামডা, 2.5 ল্যামডা। আপনারা যদি কেউ ভাবেন এই জায়গায় ল্যামডার মান 10 তাহলে কি খাইবেন, ভুল। আসলে এই জায়গায় কত ল্যামডা, এই 2.5 ল্যামডা সমান কত 10, তাহলে এখানে ল্যামডার মান কত 10 রে 2.5 দিয়ে ভাগ দিবেন কত 4 হবে হয়তো। সো এরকম ব্যাপার। এইখানে ক্ষেত্রে সেম, এখানে একটা দূরত্ব ডি, এখানে 20, এখানে একটা জায়গার নাম এস আর একটা জায়গার নাম কি আর। ওই দিন বায়ুর তাপমাত্রা 30, একটা এমসিকিউ মুখস্থ করেন, বায়ুর তাপমাত্রা 30 এর জন্য সারা জীবন বেগ কত 347.66 এমএস ইনভার্সন। তো পরীক্ষা আসবে কত, হয় 30 নাহলে 25 অথবা 35 এমসিকিউ। এরপর দেখেন এইখানে দেখেন আরেকটা ডেটা দেওয়া আছে, 0°C তাপমাত্রা শব্দের বেগ কত 332, কোশ্চেনে যা দিব তাই, কিন্তু আমরা সারা জীবন ম্যাথ করি কত দিয়ে 330, কিন্তু এই ম্যাথে যদি কেউ 330 দেন ওর ম্যাথ শেষ, কাটা শেষ। গ নম্বরে চাইছে কি, উদ্দীপকের চিত্র 1 অনুসারে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কম্পাঙ্ক মানে কার মান, এফ এর মান, তো যে কোনো মূল্যে বের করবেন। তাহলে এফ মানে কি, আমরা সবাই জানি ভি সমান কি এফ ল্যামডা, তাহলে এফ সমান ভি বাই ল্যামডা, তো ভি এর মান বেগ, তো তাপমাত্রা কত 28, এই যে তাপমাত্রা 28, এই 28টা কি করবেন, এই যে আগে একটা সূত্র লিখছিলাম না, ভি টু সমান T2/T1 T1 এর মান 0 তে যাতা, T2 কত 28 যাতা, V1 এর মান জাস্ট গুণ করবেন 300 কত, এই যে V1 এর মান 332, এইভাবে করবেন। সো আশা করি একদম ইজি। তারপর দেখেন একটা হাতুড়ি দিয়ে যদি আঘাত করে বলছে কি, এই প্রতিধ্বনি শুনতে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো, এরকম একটা ব্যাপার। আর ঘ নম্বর মানে প্রতিধ্বনির ম্যাথ, সোজা কথা কার ম্যাথ, এই যে প্রতিধ্বনির ম্যাথ। এবার বলছে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি। দেখেন আমাদের কিন্তু ষষ্ঠ অধ্যায় নাই, এই সপ্তম অধ্যায় আমার বলতে হবে যত যা কিছু আছে। এইখানে আমার দেখেন তো দেওয়া আছে বেগ, লোহা, তামা, অ্যালুমিনিয়ামের শব্দের বেগ এত এত এত। যদি বেগ দেওয়া থাকে তাহলে আমি বেগের মান বের করে দেখবো, বেগ যদি আমার 5130 হয় তাহলে কি লোহা, আর যদি 3970 হয় তাহলে তামা, আর 6420 হলে কি অ্যালুমিনিয়াম। যদি আমার বাই চান্স এখানে ধরেন বেগের মান নাই, বেগের মান না থাকে ধরেন আছে কম্পাঙ্ক, কার মান, কম্পাঙ্কের মান ধরেন 50 হার্টজ বা 150 হার্টজ, তখন বুঝতে হবে যে উপাদানটি কিসের তৈরি। তখন মাস্ট আমার কার মান বের করতে হবে, কম্পাঙ্কের মান বের করতে হবে। কম্পাঙ্কের মান বের করে বলবো কি, যার কম্পাঙ্কের সাথে মিলবে উপাদান কি তা। কিন্তু আমার এখানে দিছে বেগের মান, তাহলে আমার যে কোনো মূল্যে এখানে কি করতে হবে, পাইপের যে বেগ বের করতে হবে, এরপরে মিলাই বলতে হবে যে জিনিসটা কিসের তৈরি। এখন কথা হচ্ছে সারা জীবন কি এই ম্যাথে আসবে না, এই বেগ দিয়ে আসতে পারে, কম্পাঙ্ক দিয়েও কি আমার ম্যাথ আসতে পারে। তারপরে দেখেন আমরা সবাই জানি এই যে এটুক কি সংকোচন, এটুক কি প্রসারণ। সংকোচন মানে λ/2, প্রসারণ মানে কি λ/2। একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা কি হয়, ফুল ল্যামডা। আচ্ছা, ল্যামডা দূরত্বের ক্ষেত্রে ল্যামডা, আর সময়ের ক্ষেত্রে কি টি, মানে সময়। এটুকের মান টি, সংকোচনের মান T/2, প্রসারণের মান কি T/2। একটা সংকোচন একটা প্রসারণ মিললে কি হয় টি। এখানে কয়টা ল্যামডা আছে, একটা ল্যামডা, দুইটা ল্যামডা, তিনটা ল্যামডা। সো একটু খেয়াল করবেন, কিন্তু নিচে কয়টা আছে, এই যে একটুক সংকোচন একটুক প্রসারণ, মানে এক ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, এখানে 4 ল্যামডা। তো 1 2 3, উপরেরটা আছে 3 ল্যামডা, নিচেরটা আছে কি 4 ল্যামডা। এগুলা না বুঝতে হবে। দেখেন এটুকের মানে কি λ/2। সো এরকম প্যাসটেজ বুঝে এখানে বলে দিছে PQ সমান কি MN। সো এরকম ম্যাথটা দেখে ম্যাথ করবেন, কোনো প্রবলেম নাই। গ নম্বরে বলছে কি প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো, যে কোনো মূল্যে ডি এর মান। আর এখানে বলছে কি উদ্দীপকের উচ্চতায় থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা। দেখেন মানুষের পক্ষে শব্দ শুনবে কি শুনবে না ডিপেন্ড করবে কি কম্পাঙ্ক। মানুষ শুনতে পায় কত 20 থেকে 20,000 হার্টজ। যদি এই হার্টজ কার একক, কম্পাঙ্কের একক, এই কম্পাঙ্কের মান যদি 20 এর কম হয় তাহলে মানুষ শুনতে পারবো না, আর 20,000 বেশি হলেও কি শুনতে পারবো না। 20 আর 20,000 মাঝামাঝি হলে শুনতে পারবো। তাহলে আমার বলছে শুনতে পাবে কি পাবে না, ব্যাখ্যা দিতে হবে কি দিয়া, যে এই কম্পাঙ্ক দিয়া।
তো এই ম্যাথটা করবেন। এখন দেখেন আমার ম্যাথ করতে গেলে কি অনেক টাইম লাগবে, সো আপনারা দেখে নেবেন। এরপরে দেখেন আবার সেম আরেকটা ম্যাথ, একটি সরল দোলক, যাই হোক অনেক কিছু দেওয়া আছে। গ নম্বরে বলছে কি দৃশ্যকল্প 1 এর পি এর দোলনকাল নির্ণয় করো। আগেই বলছিলাম প্রত্যেকটা অধ্যায়ে এরকম সূত্র আছে। এই দোলনকালের সূত্র কি, দোলনকাল টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি অথবা টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে। তো ভর থাকলে ভর বসাইবেন, এম বাই কে করবেন, আর দৈর্ঘ্য থাকলে এল বাই জি করবেন। সো এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এরকম দোলনকাল পাইলে করবেন। আর বলছে কি দৃশ্যকল্প 2 এর লগে চিত্র এ ও বি এর পর্যায়কালে তুলনা করো। পর্যায়কাল টি যে কোনো মূল্যে কি বের করবেন, টি এর মান বের করবেন। সো আশা করি বুঝতে পারছেন। একটু দেখবেন এই ম্যাথ করার ক্ষেত্রে কি করবেন, আমার কাছে চাইছে কার মান, সুন্দর নোট নেবেন। এরপরে দেখবেন দেওয়া আছে কি কি, নোট নেবেন। যা চাইছে ওই জিনিসটা বের করতে আমার লাগবে কি কি দেওয়া আছে আছে, আর যা নাই তা কি করবেন, আস্তে বের করবেন। এই ফিজিক্স মুখস্থ করে আসবে না, এগুলো সম্পূর্ণ মাথা থেকে আসবে। আর ফিজিক্সের কমন হুবহু আসিবে নয়াকারের না, আপনার কি করতে হবে, টাইপ ভিত্তিক মুখস্থ করতে হবে। সো এরপরে শব্দ তরঙ্গ মোটামুটি আমি একটু কি করলাম, ফিনিশ করলাম। এরপরে দেখেন আমরা যদি বলি আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন কিন্তু একটা সহজ অধ্যায়। আলোর প্রতিফলনটা যদি আমি একটু আপনাদের উদ্দেশ্যে একটু শর্ট করে দেই, তাহলে ঘটনাটা কি ঘটে। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমার দর্পণ আছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল আর একটা কি গলীয়। গলীয়র আবার দুই প্রকার, একটা উত্তল আর একটা কি অবতল। কথা হচ্ছে সমতল দর্পণে সারা জীবন অবাস্তব প্রতিবিম্ব দেয়, সমতল দর্পণের বিবর্ধনের মান 1 হয়। আর সমতল দর্পণে লক্ষ্য বস্তুর দূরত্ব যা, প্রতিবিম্বের দূরত্বও কি তা। আর সমতল দর্পণ যেহেতু অবাস্তব প্রতিবিম্ব দেয়, আর ওর প্রতিবিম্বটা কি হয়, সোজা হয়। এইগুলো সমতল দর্পণ। সমতল দর্পণ শিখবেন, চিত্র আর্ট করা শিখবেন। এরপর আসেন উত্তল দর্পণ। উত্তল দর্পণে সারা জীবন প্রতিবিম্ব কি দেয়, অবাস্তব দেয়। যেহেতু অবাস্তব দেয় সেহেতু প্রতিবিম্ব কি সোজা। আর সারা জীবন উত্তল দর্পণের প্রতিবিম্বটা কি হয়, খর্বিত হয়। এই হচ্ছে কাহিনী। উত্তল দর্পণের চিত্র আর্ট করা শিখবেন। এবার আসেন অবতল। অবতল দর্পণে একটু কাহিনী আছে। অবতল দর্পণের কাহিনীটা কি, মাঝে মধ্যে এই দর্পণটা মানে লক্ষ্যবস্তু ফোকাস থেকে কম দূরত্ব থাকতে পারে। এই ফোকাস থেকে কম দূরত্ব থাকলেই ও কি প্রতিবিম্ব দিব, অবাস্তব প্রতিবিম্ব দিব। অবাস্তব প্রতিবিম্ব দিব, কিন্তু বিবর্ধিত দিব। বিবর্ধিত, অবাস্তব, বিবর্ধিত আর কি সোজা। আর যদি প্রতিবিম্ব আমার কি হয়, ফোকাস এবং কেন্দ্র দুইটার মাঝামাঝি থাকে তাইলে বাস্তব। দ্বিগুণ ফোকাসে থাকলেও বাস্তব, দ্বিগুণ ফোকাসের বাইরে থাকলেও কি বাস্তব। এই প্রতি ক্ষেত্রের দ্বিগুণ ফোকাসে থাকলে কি হবে, ফোকাস আর কেন্দ্রের মাঝে থাকলে কি হবে, ফোকাস দ্বিগুণ ফোকাসের বাইরে থাকলে কি হবে, ফোকাস থেকে কম দূরত্বে থাকলে কি হবে, এই চিত্রগুলা শিখবেন। তাহলে এই অবতল দর্পণের কাহিনী দুইটা, সকল চিত্র আর কি ম্যাথ। তাহলে এবারে দেখেন তো ম্যাথের ক্ষেত্রে সূত্র কি, তিনটা সূত্র পড়লে আমার ম্যাথ শেষ। সূত্রগুলা কি, 1/f সমান 1/u প্লাস 1/v, আরেকটা কি m সমান v/u, আর m সমান কি l প্রাইম বাই l। আরেকটা সূত্র যদি নেন যে বক্রতার মানে ব্যাসার্ধ বা কেন্দ্র সি সমান কি 2f। এই চারটা সূত্র পড়লে কি আমার এনাফ। এবার দেখেন একটি কি দর্পণ, অবতল দর্পণ দিছে। দিছে কি বাঁশের কাঠির বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বিম্বের দৈর্ঘ্য মানে কি, এই এল প্রাইমের মান চাইছে, কোনাকুনি গুণ দেন। তাহলে এল প্রাইম সমান কি এম এল। এল হচ্ছে কি প্রতিবিম্বের লক্ষ্য বস্তুর উচ্চতা, এম হচ্ছে কি বিবর্ধন। তো বিবর্ধন কেমনে বের করে, বি বাই ইউ, যে কোনো মূল্যে ভির মান লাগবো, ইউর মান লাগবো। দেখেন আমার এই ম্যাথে হয়তো ইউর মান দেওয়া আছে, ভির মান বের করা লাগছে, ফোকাসের মান দেওয়া আছে, এইভাবে ক্যালকুলেশন করব। আর গ নম্বরে কি, কাঠিটি দর্পণের কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। আমরা সবাই জানি যেহেতু দর্পণটা একটা কি দর্পণ, অবতল দর্পণ। অবতল দর্পণে যদি আমি দ্বিগুণ ফোকাস অথবা কেন্দ্রে কোনো বস্তু রাখি, তাইলে আমার কি লক্ষ্য বস্তুর উচ্চতা যা, প্রতিবিম্বের উচ্চতাও কি তা, লক্ষ্য বস্তুর দূরত্ব যা, প্রতিবিম্বের দূরত্ব কি তা। তো আশা করি আপনারা এই ম্যাথটা, এই প্যাটার্নের যে ম্যাথটা আছে, এই প্যাটার্নের একটা ম্যাথ করলে আপনাদের সব কমন পড়বে। একদম ঠান্ডা মাথায় করবেন। তারপরে দেখেন, তারপরে আমি আরো কিছু ম্যাথ দিয়ে রাখছি আমরা রিস্ক ফ্রি থাকার জন্য। এটা আমার কি দর্পণ, উত্তল দর্পণ। সো আপনাদের এই উত্তল দর্পণ অবতল দর্পণের চেনার একটা ওয়ে আছে। এখন তো আসলে পড়ানোর সময় নাই, এরকম একটা আট করলাম, এরকম আট করলাম। সিলভারিং যদি এই সাইডে করি এটা উত্তল, আর এই সাইডে করলে কি অবতল। এই সাইডে কাজ করে কোন সাইড, উপরের সাইড। তাহলে উপরের সাইড মানে কি উপর। আর এই যে উ, উ ফর উত্তল, উ ফর কি উত্তল। এইভাবে আপনি একটু পড়তে পারেন। আর উত্তল দর্পণের এই ফোকাসের মান অলওয়েজ কি ধরতে হয়, মাইনাস ধরতে হয়।
উত্তল দর্পণের ফোকাসের মান কি ধরতে হয় মাইনাস, কারণ এটা কি অবাস্তব প্রতিবিম্ব দেয়। চাইছে কি এ বি এর বিবর্ধন নির্ণয় করো, তো এ বি এর বিবর্ধন বিবর্ধন মানে কি এম সমান ভি বাই ইউ, যে কোনো মূল্যে এই যে ডেটা দেওয়া আছে ক্যালকুলেশন করে ভি আর ইউর মান বের করবেন, দেখবেন ওর বিবর্ধনের মান অবশ্যই 1 থেকে কি হবে কম। আমরা সবাই জানি বিবর্ধনের মান 1 হইলে লক্ষ্য বস্তু এবং প্রতিবিম্ব কি হবে সমান হবে, আর যদি 1-এর বেশি হয় বিবর্তিত হবে, 1-এর ছোট হলে খর্বিত হবে। কিন্তু এইখানে আমার বিবর্ধনের মান কি হবে 1-এর থেকে ছোট হবে, এম এর মান কি হবে 1-এর থেকে ছোট হবে। আর এখানে কি বলছে রশ্মি চিত্র, চিত্র আইকা বর্ণনা করো। এই অধ্যায় আমার ম্যাথের প্যাটার্ন দুইটাই, হয় চিত্র চাইবে অথবা কি ম্যাথ, সো পারবেন। তারপর দেখেন আবার বাংলা কথা দিয়ে ম্যাথ। সো বাংলা কথায় কি কিছু দূরত্ব আগে পিছিয়ে গেলে, সো এই যে কটুক আগালে কটুক পিছাইলো এই এক্স এর মানটা চাইছে। সো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। দেখেন এই ম্যাথটা আপনারা একটু ইম্পর্টেন্ট আকারে নেন, এরকম কিছু ম্যাথ পেলে সঙ্গে সঙ্গে করবেন। এই যে এক্স এর মান, এটা একটা মোটামুটি নতুন ইন্ট্রোডিউস হবে আপনাদের সাথে, কিছু কিছু বোর্ডে অলরেডি আসছে। আর প্রতি বছরে কিছু কিছু ম্যাথ নতুন এডিশন অবশ্যই পাবেন, ভালো মতো করবেন। আর এটাও কি চিত্র আর্ট করতে বলছে। তারপরে দেখেন এটা একটা কি দর্পণ, অবশ্যই অবতল দর্পণ। কাহিনী কি বলছে, গ নম্বরে বলছে কি 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে কিনা, 3 গুণ। তাহলে এম এর মান কত ধরবেন, এম এর মান হচ্ছে 3 ধরবেন, এম এর মান কত 3। গ নম্বর ইম্পর্টেন্ট। আর ঘ নম্বরের চিত্র, সো চিত্রগুলা কি আগে তো বলছি, আগে চিত্রগুলা পড়ে নেবেন, আপনার কোশ্চেন পড়তে কি একদম ইজি হবে। তারপরে দেখেন তুমি একটি সমতল আয়নার সামনে, অবশ্যই আয়নাটা কি সমতল, তোমার প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো। আগেই বলছিলাম সমতল দর্পণে বিবর্ধনের মান কত 1, আর প্রতিবিম্বটি আয়নার দিকে এগিয়ে আসার কারণ, সো আমরা যদি আগে যাই পিছিয়ে যাই, আগে গেলে প্রতিবিম্ব আগে আসে, পিছিয়ে গেলে প্রতিবিম্ব পিছিয়ে আসে। সুন্দর মতো কি করবেন চিত্রটা আট করে দিয়ে দিবেন। সো এরকম একটা চিত্র আছে, এরকম এখান থেকে এখানে আসিল, এরপর আগাইছে বা পিছাইছে, এরকম কাহিনী। সো চিত্র আট করবেন। সো আশা করি পারবেন। এরপরে দেখেন আরো একটা চমৎকার একটা ম্যাথ, মেহের দর্পণের সামনে দাঁড়িয়ে নিজেকে দর্পণের, আচ্ছা এরকম পড়বেন। এরপরে হচ্ছে কত কোণে আপতিত হয় প্রতিফলিত হয়, আমরা সবাই জানি আপাতন কোণ প্রতিফলন কোণের কি সমান। এটা হচ্ছে আমার কি এই যে আলোর প্রতিফলন এর দ্বিতীয় সূত্র। সো এরপরে একটু দেখবেন ম্যাথগুলা। তারপর হচ্ছে আমাদের নেক্সট একটা হচ্ছে চমৎকার একটা স্থির বিদ্যুৎ। সো স্থির বিদ্যুৎ কিন্তু খুবই চমৎকার। আমরাও যদি স্থির বিদ্যুৎ যদি একটু আলাদা করি, এখানে টপিক আছে আমার কি বল, এই যে দুইটা চার্জের আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল। এরপরে কি আছে তড়িৎ প্রাবল্য, তারপরে কি আছে তড়িৎ বিভব, এরপরে কি আছে সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি আর কি। এইগুলো হচ্ছে কি আমার এই 4টা টপিক বেশি ইম্পর্টেন্ট, আর বাকিগুলা কি একটু কম কম ইম্পর্টেন্ট। দেখেন সেম তার ওই ধারাবাহিকতায় এই জায়গায়ও সেম ম্যাথ আমার বাংলা কথায়ও দিতে পারে, চিত্র দিয়েও দিতে পারে। এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, 120 কুলম 90 কুলম, ওকে। তো এই জায়গায় কথা আছে বস্তু রাখছে কি মাধ্যমে, বায়ু মাধ্যমে। এখানে বায়ু মাধ্যম দেখাই আমাদের একটা ধ্রুবক আছে কে অথবা সি, অথবা কি 1/4 পাই এপসাইলন নট। এটার মান কত 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। যদি এটা বায়ু মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হয়, তাহলে এই মানগুলা কি হবে চেঞ্জ হবে। এই যে এপসাইলন, এপসাইলন হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা আর কি। সো এইভাবে চেঞ্জ হয়। সো বায়ু মাধ্যমে কে কে যা সি কি তা। গ নম্বরে বলছে কি চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো, একটা প্লাস আর একটা কি মাইনাস। এইখানে অবশ্যই কি বল আকর্ষণ বল। কিন্তু আপনাদের বলছিলাম ম্যাথের মধ্যে প্লাসও দিবেন না মাইনাসও দিবেন না, সূত্র কি এফ সমান কে কিউ1 q2/r², ক্যালকুলেশন করবেন শেষ। ঘ নম্বর কি বলছে চার্জ দিত বস্তু দুটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, চিত্র সহ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আপনাদের আমি বলতে পারি এই যে তড়িৎ প্রাবল্য আছে কথাটা, এই ম্যাথটা যে কত ইম্পর্টেন্ট আপনাদের বইলা বোঝানো যাবে না। আর এই যে মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো, কোনো না কোনো বোর্ডে আসবে। কিন্তু ঢাকা বোর্ডের ক্ষেত্রে ব্যাপারটা কি করবে, আপনাদের হয়তো এর আগের বছর এই বলের এই ম্যাথটা চলে আসছে। আপনাদের ঢাকা বোর্ডের জন্য এবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এই ধারকে সঞ্চিত শক্তি, ধারকে কি সঞ্চিত শক্তি, অথবা এই যে দুইটা গোলক থাকলো ওরে স্পর্শ করে, অথবা ওরে পরিবাহী তার দ্বারা যুক্ত করে, এরকম ম্যাথ আপনাদের ঢাকা বোর্ডে আসবে। তারপরে দেখেন এইখানে একটা চমৎকার ম্যাথ আছে, এখানে 60 কুলম 40 কুলমের চার্জ আছে, ওর ব্যাসার্ধ 10 ওর ব্যাসার্ধ 5, অবশ্যই সেন্টিমিটার আছে। গ নম্বরে কি বলছে যদি আধান দ্বয়কে অর্ধেক এবং দ্বিগুণ দূরত্বে রাখা হয় তবে বলের মানের কিরূপ পরিবর্তন বিশ্লেষণ করো। এটা হচ্ছে দেখেন সমানুপাতিক ব্যস্তানুপাতিকের কোশ্চেন, একটু ভালো মতো করে যাবেন। এরপরে ঘ নম্বরে বলছে কি
কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে, তার মানে অবশ্যই এই দুইটা গোলকের কি বের করবেন, সঞ্চিত শক্তি। তো সঞ্চিত শক্তির কি দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা অথবা ইউ দ্বারা, যে কোনো মূল্যে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখেন আপনাদের বন্দুকের গুলি মিস হবে, আপনাদের এই ম্যাথ কিন্তু পরীক্ষায় আসা মিস হবে না। দেখেন কি ম্যাথ চাইছে, সঞ্চিত শক্তির পরিমাণ, ভালো মতো করবেন একদম। মানে আপনি ধরেন একটু পরে মারা যাবেন, তখনও যদি কেউ জিগায় এই সঞ্চিত শক্তির পরিমাণ কত, টাপাস টাপাস সূত্র করবেন আর ম্যাথ করবেন। তারপরে দেখেন এরপরে আরো একটা ম্যাথ, আমার দুইটা গোলক, এ ধাতব গোলক বি ধাতব গোলক, এখানে কথা হচ্ছে ওর চার্জ। দেখেন খেয়াল করেন চার্জ দেওয়া আছে কিসে, আপনাদের বারবারে বলি ফিজিক্সের ক্ষেত্রে এককগুলা খুব ইম্পর্টেন্ট। চার্জ একক কুলম, কিন্তু এখানে আছে কি কুলম, ন্যানো কুলম। ন্যানো মানে কি 10⁻৯, এই ন্যানো কুলম থাকতে পারে, অথবা এই মাইক্রো কুলম থাকতে পারে, এরকম অনেক কিছু কি থাকতে পারে। আবার ধরেন বলতে পারে যে অ্যাটোকুলম, অ্যাটোকুলম মানে কি 10⁻18, এরকম দেখবেন। ওর ব্যাসার্ধ 2, ওর সঞ্চিত শক্তির পরিমাণ কত, এত কি জুল, শক্তির মান দিচ্ছে, ধারকত্ব দেওয়া আছে। আবার দেন ধারকত্ব কি মাইক্রোফ্যারাডে, তো মাইক্রোফ্যারাডে থেকে কিসে আসতে হবে, ফ্যারাডে। সো এই যে এককের কনভার্সেশন, দেখেন ফিজিক্সে আপনাদের আর একটা ভুল হবে কই, এককের। এখানে কি বলছে, এ গোলকটি ধারকত্ব, তো ধারকত্ব সেই সমান আর বাই কে, জাস্ট সূত্র বসাবেন, ম্যাথ করবেন। আমি বারবার বলতেছি আপনাদের যে ছোট ছোট যে সূত্র আছে, সূত্র দিয়ে গ নম্বর ম্যাথ আসবে, কোনটা আসবে আমরা কেউ জানি না, কিন্তু সবগুলো আপনি করে যাবেন রিস্ক ফ্রি থাকার জন্য। কিন্তু আমরা স্লাইডে যা অ্যাড করছি আশা করি একদম কনফিডেন্টলি বলতে পারি কমন পড়বে। এবার দেন ঘ নম্বর, উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে। এখন কথা আছে এখানে বলছে কি পরিবাহী তার, কিন্তু ফিজিক্স স্যারেরা খুব খারাপ, এরা বলতে পারে অপরিবাহী তার দ্বারা যুক্ত করলে। অপরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোনো কাহিনী ঘটবে না, যা আছে তাই বলছে কি, কিন্তু এখানে বলছে কি পরিবাহী তার, পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা আমরা কি জানি ইলেকট্রনের প্রবাহের কাহিনীটা কি, দুইটার হয় চার্জ বের করবেন বা বিভব বের করবেন। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক যে আপনার জীবনটারে তামা তামা করে দিব, তাহলে বিভব ভি, ভি সমান কি কে কিউ বাই কি আর, কিউর সাথে বিভবের সম্পর্ক কি সমানুপাতিক, যেইগুলোকে চার্জ বেশি আর বিভব বেশি। কিন্তু আমরা কি করব, ডিরেক্ট বিভবে বের করব। তাহলে আমার বিভবের প্রবাহ হয় বেশি থেকে কমের দিকে, আর ইলেকট্রনের প্রবাহ হয় কি কম বিভব থেকে বেশি বিভবের দিকে, উল্টা। আবার বলি, আমার ইলেকট্রনের প্রবাহ হবে কম বিভব থেকে বেশি বিভবের দিকে, আর বিভবের প্রবাহ হবে বেশি বিভব থেকে কম বিভবের দিকে। আশা করি বুঝতে পারছেন। এই ম্যাথটাও আপনারা ইলেকট্রনের প্রবাহ ভালো মতো করবেন। আচ্ছা স্টার মার্ক গেল কই, কোনো কথা হইলেরই ডাইকা দেয় জিনিসটারে এইরকম। ওকে, বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। তারপর দেখেন আবার সেম দুইটা ম্যাথ, সো দুইটা চার্জ আছে, হ্যান ত্যান ডেটা দেওয়া আছে। গ নম্বরে কি বলছি, যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুর তড়িৎ তীব্রতা। আমরা সবাই জানি তড়িৎ তীব্রতা ই সমান এফ বাই কিউ হইতে পারে, অথবা ই সমান কে কিউ বাই আর আর স্কোয়ার হইতে পারে। এখন দেখবেন যা যেই মান দেওয়া আছে ওই মান অনুযায়ী ম্যাথ করবেন। এর ঘ নম্বর কি বলছে, এ ও বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে। এই জায়গায় অবশ্যই কার প্রভাব সেটাছে, খালি ইলেকট্রনের প্রবাহ। সো আগে একটা ম্যাথ দেখছি, এই ম্যাথটা আমি তো না দেখি। তারপরে দেখেন এই জায়গায় একটা ম্যাথ আছে, এই জায়গায় পি চার্জ কিউ চার্জ, পি চার্জের মান হচ্ছে 70, কিউর মান কত -30, ওদের সবকিছু ব্যাসার্ধ সমান, আর তারপর ওদের কুলম ধ্রুবক দিয়ে দিছে। গ নম্বরে বলছে কি চার্জ দ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ এটা কার পরিবর্তন, পরিবর্তন মানে কি বিয়োগ। প্রথমে বল বের করবেন, এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, মান বসাবেন, ম্যাথ করবেন। এরপরে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ঘটনাটা কি ঘটে, অর্থাৎ পরিবাহী তার দ্বারা যুক্ত করার অর্থ হইছে বেশি বিভব থেকে কম বিভবে যাইব, এটা সত্য, কিন্তু সঙ্গে সঙ্গে দুটার চার্জ কি হবে, সমান হবে। ওরা কতক্ষণ পর্যন্ত এই মানে বিভবের আদান প্রদান করব, যতক্ষণ না ওদের দুইটা চার্জ কি হয়, সমান হয়। এরপরে হচ্ছে ওদের চার্জ সমান হওয়ার পরে বল বের করবেন। এরপরে যোগ বিয়োগ সরি যোগ যোগ না বিয়োগ, অবশ্যই কি করবেন বিয়োগ। সো বিয়োগ করার পর যে মানটা পাবেন ওইটাই কি পরিবর্তন। একটা ইম্পর্টেন্ট ম্যাথস। সো অনেক বছর ধরে আপনাদের এই ম্যাথটা আসছে না, ঢাকা বোর্ডে আসে না, বা হচ্ছে কোনো না কোনো বোর্ডে এরকম একটা ম্যাথ আসবেই। এরপর কি বলছে, চার্জ দ্বয় স্পর্শ করিয়ে, কথা বুঝছেন, প্রথমে অরে টাচ করছি, পরে অরে টাচ করছি, স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জ দ্বয়ের সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা কাহিনী। একটা নিরপেক্ষ বিন্দু বের করতে হবে স্পর্শ করার আগে স্বাভাবিক অবস্থায়,
আরেকটা নিরপেক্ষ বিন্দু বের করতে হবে কি স্পর্শ করার পরে। ম্যাথটা কিন্তু একটু বড়। আশা করি এই ম্যাথটা করতে পারলে আপনার এই অধ্যায়টা কি খতম। আবার বলতেছি কি পরিমাণে যে অধ্যায়ের ম্যাথটি করবেন সো আপনারাই নিজেরাই ভালো জানেন। একদম তামা করে দিবেন, ঠিক আছে? তারপরে দেখেন এইখানে আরেকটা ভাবাত্মক ম্যাথ আছে। এখানে একটা জিনিস আছে, এখানে জিনিস আছে। এটা হলো F1, এটা কি F2। বলছে যে 60 কুলম্ব 30 কুলম্ব চার্জকে প্রশমিত করার জন্য কি পরিমাণের ইলেকট্রন লাগবে। সো চাইছে কার মান? ইলেকট্রনের মান। তো কতগুলা ইলেকট্রন লাগবে। আর ঘ নাম্বার চাইছে কি কিউ এর মান কত, মানে কত হলে F2 সমান 4F1 হবে। জাস্ট সমীকরণ দাঁড় করে যোগ গুণটুন করবেন, ক্যালকুলেশন করবেন, শেষ। সো আমার এই টাইপের ম্যাথগুলোও কি একটু ভালো মতো দেখবেন। তারপরে দেখেন এই যে যদি আমি বলি সামারি করি, আমার স্থির তড়িৎ, স্থির তড়িতে আমার কি কি টপিক আছে। স্থির তড়িতে আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল আছে, তড়িৎ প্রাবল্য আছে, তড়িৎ প্রাবল্য অথবা বিভব। এর কাহিনী কি, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, ওর মান আছে, ওর মান আছে। সো নিরপেক্ষ বিন্দু আমার এই মাঝখানে হইতে পারে, সাইডে হইতে পারে। নিরপেক্ষ বিন্দু অলওয়েজ কার সাইডে হবে? এই দুইটা চার্জের মধ্যে যার মান ছোট ওর সাইডে বসবে। এরপরে ক্যালকুলেশন করবেন, এরকম ম্যাথ। এরপরে কি ওদের পরিবাহী তার দ্বারা যুক্ত করতে পারে, আলাদা কি স্পর্শ করতে পারে। সো এরপরে কি আছে, বল গেল, তড়িৎ প্রাবল্য গেল। এরপরে কি আছে বিভব। বিভবের কাহিনী কি, বিভবের প্রবাহ কোন দিক আর ইলেকট্রনের প্রবাহ কোন দিক, এই ম্যাথ। এরপরে কি আছে যে ধারক, ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ বা হচ্ছে ধারকত্ব কি, এরকম ধারকত্ব যেমন সূত্র আছে সি সমান R/K, আরো কিছু সূত্র আছে আপনারা পড়বেন। সো এই হচ্ছে কি মোটামুটি আমাদের সাজেশন। তো আশা করি আপনাদের সবারই আমাদের ক্লাসটা খুবই ভালো লাগছে। মজা করলাম, জাস্ট ফান। সো কথা হচ্ছে এই যে যদি কারো বিন্দু পরিমাণ উপকারও হয়, আপনারা কি করবেন, আমাদের এই নম্বরে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে নক টক দিবেন যদি কিছু দরকার হয়। আমাদের এরপরে পর্যায়ক্রমে আমাদের কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাজেশনই কি আপনারা পাবেন। আগে হচ্ছে আপনারা ফিজিক্স ক্লাসটা দেখেন, কোশ্চেনগুলো মিলান, দেখেন কিরকম কমন পড়লো। সো এরই প্রেক্ষিতে বাকিগুলো অবশ্যই দেখবেন। আর আমাদের অবশ্যই যে ইউটিউব চ্যানেল আছে, তারপর হচ্ছে ফেসবুক আছে, এগুলার একটু আপনারা মনিটরিং করবেন। যদি মনে হয় যে আমাদের উপকৃত হচ্ছি, আপনাদের যদি কোনো এর পরবর্তী ব্যাচ এসএসসি 27 ব্যাচ, 28 ব্যাচ ছোট ভাই যারা আছে বা বোন যারা আছে, এদেরকেও কি করবেন আপনারা একটু রেকমেন্ড করে দেবেন। সো আশা করি ভালো থাকবেন, পরীক্ষা ভালো হবে। টেক কেয়ার, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।